শুভ সন্ধ্যা সকলকে। আমি নওশীন জাহান তাকিয়া, তাকিয়ার সাথে 30 মিনিটে আরো একবার সকলকে স্বাগত জানাচ্ছি। তাকিয়ার সাথে 30 মিনিটে প্রতিদিন আমরা গল্প শুনি লাল সবুজ সোসাইটির এক একজন ইয়ুথ লিডারদের। আজকে আমার সঙ্গে এই গল্পের আসরের 12তম আড্ডায় রয়েছেন লাল সবুজ সোসাইটি চট্টগ্রাম টিমের সভাপতি রিজওয়ানা করিম পূর্বা আপু। চলে যাচ্ছি পূর্বা আপুর কাছে। হ্যালো আপু। হ্যালো আপু। আমি অনেক ধন্যবাদ জানাতে চাই। আহ, আমি রিজওয়ানা করিম পূর্বা, কাজ করছি লাল সবুজ সোসাইটিতে সভাপতি হিসেবে। চট্টগ্রামে আমি কাজ করছি আহ, প্রায় 3 বছর যাবত। তো আমার চট্টগ্রামে বেড়ে ওঠা, কিন্তু আমার আহ, বাবার বাড়ি বা আমার দাদার বাড়ি হচ্ছে রাজশাহীতে, রাজশাহী চাপানগর, কিন্তু আমার বেড়ে ওঠা হচ্ছে চট্টগ্রামে। আর এখানে পড়াশোনা, আহ, এখানে আমি এখন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ এবার ফাইনাল দিলাম। আপুর কালকেও একটি পরীক্ষা রয়েছে, আমরা জানি। পরীক্ষা সত্ত্বেও আপু আজকে আমাদের সঙ্গে এসেছেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি এই জন্য। তো পূর্বা আপু, তুমি বললে রাজশাহীতে তোমার বাবার বাড়ি এবং বেড়ে ওঠা চট্টগ্রামে, তো দেখা যায় যে উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল কিরকম চেঞ্জ? আহ, মানে এখানে আমার ছোটবেলা থেকে বলতে আমার 10 মাস থেকে আমি এখানে। তো যেহেতু বাবা মার চাকরি সূত্রে এখানে আসা, আহ, সেক্ষেত্রে আমার এখানকার আবহাওয়া, আহ, বা এখানকার খাবার দাবার, এখানকার আঞ্চলিক টান কথাবার্তা, সবকিছুর সাথে কিন্তু একটা অনেক বড় একটা পার্থক্য আছে। যেমন রাজশাহীর আবহাওয়া যদি বলতে চাই তাহলে খুব গরম, না হয় খুব ঠান্ডা। আর খাবারে তো পরিবর্তন আছেই। সেখানের খাবার বিশেষ করে হচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের যে আম বিখ্যাত। তো এই এই এইগুলো পার্থক্য আমি অনেক বেশি আমার আছে আর কি। তবুও আমার দুইটা জায়গারই আহ সমান তালে আমার সবকিছুই দেখা এবং খাওয়া সবকিছু হয়েছে, সেজন্য আমার খুবই ভালো লাগে। তো এই যে এখন বলছো যে ফাইনাল ইয়ারে আছো, তো পড়াশোনার একটা চাপ আছে, তো প্রতিদিন পড়াশোনার বাইরে আর কি কি করে সময় কাটছে তোমার? আহ এখন পড়াশোনার বাইরে আমি মূলত আহ, আমার যে অ্যাক্টিভিটিস যদি বলতে যাই, বিশেষ করে হচ্ছে আমি লাল সবুজেই কাজ করছি। যেহেতু একটা ভলেন্টারিজম কাজ, এই আহ, কাজে হচ্ছে এখানে থাকলে আমার অনেক সময় দেখা যায় যে আমার কারোর সাথে কথা বলা বা এক্সট্রা যে একটা লোনলি ফিল হয় সেই জিনিসটা হয় না। এক্ষেত্রে আমি সব সময় ব্যস্ততার মধ্যে থাকতে হয়। বিভিন্ন প্রজেক্ট প্ল্যানিং, বিভিন্ন প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন সবকিছু মিলেই আহ অবসর সময়টা আসলে ওভাবে হয় না। তবুও যতটুকু মাঝে মাঝে হয় আমি আহ বেশিরভাগই হচ্ছে বাবা মা বা পরিবারের সাথে কাটাতে বেশি পছন্দ করি। আর ওই সময়টাতে তখন হচ্ছে একটু রান্না বান্না কাজ এইগুলোই করি, বাসার কাজ। তো লাল সবুজ সোসাইটির এই পরিবারের সঙ্গে যুক্ত কি করে হলে, সেই গল্পটা শুনতে চাই আমরা। এটা হচ্ছে একটা মানে হঠাৎ করে হওয়া। আমার আমার একজন বন্ধু, ও লাল সবুজেই কাজ করতো আগে। তো যখন আমাদের করোনার সময় ছিল, ওই সময়ে আহ, দেখলাম যে তারা বিভিন্ন জায়গায় গ্রাফিতি করছে, আম, বিভিন্ন মাস্ক ডিসপোজাল, বিভিন্ন কার্যক্রমগুলো করছে। তো তাদের এই কাজগুলো দেখে আমার খুব ভালো লাগে। তো সে আমাকে বলে, লাল সবুজ সম্পর্কে যখন আমি জানতে চাই, তখন সে আমাকে বলে যে আমরা এই কাজগুলো করি। তখন একটা আগ্রহ কাজ করলো। তখন কিন্তু আমি অনার্স ফার্স্ট ইয়ারের শেষের দিকে। তো তখন আমার পড়াশোনার চাপও বলতে তেমন বেশি ছিল না। তো তখন আমি মনে করতাম যে অবসর সময়ে আমি কেনই বা অন্য কোথাও কাটাবো, তার থেকে কিছু ভালো কাজ করি। তো এই ভালো কাজ করার ইচ্ছা নিয়েই হচ্ছে 2021 সালের জুলাইয়ের দিকে, জুলাইয়ের 23 তারিখে আমি লাল সবুজে জয়েন করি। সেই তখন থেকে এখন পর্যন্ত আমার পথ চলা আর কি। তো বেশ অনেকটা সময় লাল সবুজ সোসাইটির সঙ্গে রয়েছো, তো এতগুলো বছরে তোমার কি মনে হয় লাল সবুজ তোমার জীবনে কি কি ইতিবাচক পরিবর্তন এনেছে? লাল সবুজ আমাকে আসলে
আমার একটা, আমি ইন্ট্রোভার্ট টাইপের মানুষ ছিলাম না, আমি এক্সট্রোভার্ট ছিলাম। আহ, সেক্ষেত্রে ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট মিলে আমি এখন আমি আজকের পর্যায়ে আসছি। আহ, তো সবকিছু মিলে বলতে গেলে লাল সবুজ আমাকে টাইম ম্যানেজমেন্ট বলবো, টাইম ম্যানেজমেন্ট, এবং আমি কিভাবে আমার এতগুলা কাজকে একসাথে গুছিয়ে করতে পারবো সেই জিনিসটা আমাকে শিখিয়েছে। সাথে হলো যে কিভাবে আহ খুব খারাপ পরিস্থিতিতেও কিভাবে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়, এই জিনিসগুলো আমি শিখেছি। সাথে খুব ভালো ভালো এবং খুব সুন্দর মনের মানুষদের সাথেও আমার দেখা হয়েছে, আহ যাদের কথাবার্তা কাজে আমাকে খুব ইন্সপায়ার করে। এবং আমি প্রতিনিয়ত তাদের কাছ থেকে নতুন নতুন কিছু শিখি। আহ, তো এই আর কি। এই লাল সবুজ সোসাইটির সদস্যরা, আমরা বলা যায় লাল সবুজ সোসাইটি একটি পরিবার। তো এই পরিবারের সদস্যরা সহকর্মী হিসেবে কেমন? তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? আম, আমি আসলে আমার পরিবারের পরে আর একটা পরিবার হিসেবে লাল সবুজকেই জানি এবং চিনি। আমি প্রতিটা প্রজেক্ট শেষে আমরা যখন ফিডব্যাক নিই সেই সেই সময় আমি এই জিনিসটাই বলিস, এবং আমাকে আমার মেম্বাররা যাদের সাথে আমরা কাজ করি সবাই আমরা এমন বন্ধুত্বপূর্ণ এবং এমন মানে ভাই বোন সম্পর্ক, এমন একটা সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে যেখানে হচ্ছে ওরা মানে খুব সহজে আমাদের তাদের কথাগুলো মনের কথাগুলো পারি। আমরা বিভিন্ন ভালো খারাপ সব পরিস্থিতিতে একে অপরের বিভিন্ন কাজে সহযোগিতা করতে পারি। আম, এই এই ক্ষেত্রে যদি একটা গল্প বলি, আমার আম্মুর উম, কিছু কয়েক বছর আগে আমার তো এই রক্ত স্বল্পতা দেখায়, তাকে রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে। তো এই রক্তদানের সময় আমি লাল সবুজকে অনেক বেশি আমাকে হেল্প করেছে। সাথে হলো আমার বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা থেকে আমি যখন কোনো সমস্যা পড়েছি সেক্ষেত্রে আমার লাল সবুজ থেকেছেন এবং আমার বিভিন্ন কাজে আমাকে সহযোগিতা করেছেন। নেটওয়ার্কের ইস্যুর কারণে আসলে অনেকটা প্রবলেম হচ্ছে আমার মনে হচ্ছে। তো আপুকে এখন যদি আবার আমি লাল সবুজ নিয়েই যাই, তো লাল সবুজ সোসাইটির চট্টগ্রাম টিমের সভাপতি তুমি। তো সভাপতির আসলে কি কাজ থাকে? কারণ সদস্যদের যেরকম কাজ সভাপতির সেরকম কাজ থাকে না, সভাপতির ক্ষেত্রে চ্যালেঞ্জটা একটু বেশি। তো সভাপতি হিসেবে কি কি হ্যান্ডেল করতে হয় তোমাকে? আম, প্রথমত সভাপতি হিসাবে আহ, এটা একটা কঠিন কঠিন কাজও বলবো এবং খুব আনন্দেরও কাজ বলবো এবং সম্মানেরও কাজ বলবো। তো লাল সবুজের যখন আমি জয়েন করি সেখান থেকে আমার পথ চলা হয়ে আমি যে এখন যেই সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি, সেক্ষেত্রে এই পথটা কিন্তু আমার জন্য খুবই সহজ বা খুবই কঠিন এমন ছিল না। কিন্তু লাল সবুজের আমার আহ, যখন আমি কোনো প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে যাই বা কোনো প্রজেক্ট প্ল্যানিং করতে যাই সেক্ষেত্রে অনেক ধরনের কাজ থাকে, যেগুলো হচ্ছে মেম্বারদেরকে আমার অন্যান্য ভলেন্টিয়ারদেরকে যদি কাজগুলো ভাগ করেও দিই সেক্ষেত্রেও কিন্তু আমাকে একটু কথা যে 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 বুঝিয়ে দিতে হয়। তো ফাইন্যান্সিয়াল দিক থেকে শুরু করে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন, প্রজেক্ট প্ল্যানিং, কে কোনটা কাজ করবে, কোথায় যাবে, কিভাবে আমাদের টাকাটা আমরা প্রজেক্টের জন্য পাবো, কোথায় যে আমাদেরকে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, এই সব জিনিসগুলো মানে সবকিছু মিলেই একটু একটু বেশি কঠিন বলবো না, মানে মোটামুটি কঠিন, আবার সহজে মনে হয় অনেক ক্ষেত্রে। কারণ যখন দেখি যে আমার ভলেন্টিয়াররা আমাকে সব দিক থেকে সাহায্য করছে তখন জিনিসটা একটু আমার জন্য সহজ হয়ে যায়। তো তোমার কি মনে হয় যে একজন সভাপতির কি কি গুণ থাকা অবশ্যই প্রয়োজন? আহ এটা একটা কঠিন প্রশ্ন। সভাপতি হিসেবে আহ প্রথমত উম, আমি বলবো যে সবকিছু ম্যানেজ করার যে ক্ষমতাটা বা ধৈর্যশীলতা, এই জিনিসটা প্রথমেই জরুরি। পেশেন্ট থাকতে হবে যে আমি যে কাজটা করছি সেটার প্রতি, সেটাকে কিভাবে আমি আহ, ভালোভাবে ম্যানেজ করব, ভালো দিকে নিয়ে যাব, সেই জিনিসটাই আসলে আমাকে আহ, বেশি রিসার্চ করতে হয়, বেশি দেখতে হয়। তো আসলে কারণ
একজন সভাপতি হতে গেলে তার সব দিকটাই দেখা লাগে। যেমন সে, তাকে দেখে যেহেতু অন্যরা শিখবে, তো সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে তার আচরণটা কেমন, সে অন্যান্য ভলান্টিয়ারদের সাথে বন্ধুত্বপূর্ণ কিনা, সেই জিনিসটাও একটু দেখা লাগে। তো আমি মনে করি যে আহ, আমরা তো সবাই বলি বিভিন্ন স্কিল থাকতে হয়, সফট স্কিল। তো সাথে আমি বলবো যে এই যে বন্ধুত্বপূর্ণ মনোভাব, তারপর ধৈর্যশীলতা, মানুষের সাথে একটু কথা বলার, মানে কথা বলার অ্যাপ্রোচটা সুন্দর করে বলা, এই জিনিসগুলো আমার মনে হয় যে আহ, একজন সভাপতি থাকা উচিত। সে সাথে অন্যান্য বিষয়গুলোও তো থাকবেই, এই আর কি। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভটিতে অনেকেই যুক্ত হয়েছেন। লাইভটিতে যুক্ত হয়েছেন ফয়েজ ভাইয়া, সাদিয়া ইয়াসমিন, ইহাব, তানবীর কবির, নাসির উদ্দিন, এমডি জামাল, মহারাজ চৌধুরী সহ আরো অনেকে। বেশ কিছু কমেন্ট এসেছে আমাদের। সাদিয়া আপু রেজওয়ানা আপুকে হ্যালো বলেছে। ফয়েজ ভাইয়া লিখেছেন আওয়ার হ্যালো। প্রাইড রেজওয়ানা। ফারহা আপু লিখেছে আমাদের আপু। ফারহা আপু রিজওয়ানা আপুকে দিয়ে একটি লাভ ইমোজি দিয়েছেন। ইহাব ভাইয়া লিখেছেন আওয়ার প্রাইড। আর মহারাজ চৌধুরী লিখেছেন আমাদের চট্টগ্রামের লিডার। আব্দুল কাইয়ুম ভাইয়া লিখেছেন আপা আপনি ঘাবড়াইয়েন না, আমরা আছি শক্ত। এমডি জামাল ভাইয়া লিখেছেন পূর্বা আপু আমাদের সবাইকে আগলে রাখে, ধন্যবাদ আপু। জামাল ভাই আরো লিখেছেন আমাদের লিডার আমাদের গর্ব। কাইয়ুম ভাইয়া সালাম জানিয়েছেন পূর্বা আপুকে। ওয়ালাইকুম আসসালাম। তো এবার যদি আবারও পূর্বাপুর কাছে ফিরে যাই, তাহলে আমার এবারের প্রশ্নটা হচ্ছে, আমরা দেখা যায় স্বেচ্ছাসেবামূলক কাজ করতে গিয়ে অনেক সময় অনেক টিটকারিমূলক কিছু কথা শুনি, যে কেন করছো এগুলো, বা কোথাও গিয়ে দেখা যায় খুব কিছু বাজে সিচুয়েশনে পড়তে হয় আমাদের কোনো একটা কাজ করতে গেলে। তো এরকম কোনো পরিস্থিতিতে কি কখনো পড়েছিলে? হ্যাঁ, অনেকবার পড়া হয়েছে। আহ, যেহেতু আমি একজন ভলেন্টিয়ার, সাথে হলো আমি একজন মেয়ে, সেক্ষেত্রে আমার বিভিন্ন প্রজেক্টে যাওয়ার সময় আমার বিভিন্ন মানুষের হাসি বা টিটকারি শুনতে হয়েছে। তো সেক্ষেত্রে আমি যে ভালো কাজটি করতে যাচ্ছি সেটা তারা পরে দেখেছে, বা কেউ দেখেইনি, রিয়েলাইজ করতে পারেনি। কিন্তু সবার শুরুতে কথা এসেছে যে মেয়ে মানুষ কেন রাস্তায় ঘুরবে। তারপরে আমার কিছু ফ্রেন্ড আছে, তারা বলেছে এগুলো করে কি লাভ হয়, এগুলোতে তো কোনো টাকা পয়সা দেয় না, শুধু শুধু নিজের ঘরের খাবার খেয়ে বনের মহিষ তাড়ানো, এমন একটা কথা। আহ সাথে আহ আমার আমার পরিবারের কিছু আত্মীয় স্বজন তারাও বলেছে যে যারা এগুলো করে তাদের আচরণিকগত ভাবে তারা ঠিক না, তাদের তারা খুবই খারাপ খারাপ প্রকৃতির হয়। এই সমস্ত কথাবার্তা আমাকে শুনতে হয়েছে। আহ যদিও আমি আজকের রিজওয়ানা হিসেবে এই অবস্থানে আসতে পেরেছি, সেটা আমার জন্য আহ আমার জন্য অনেক বড় কিছু, অন্যজনের কাছে হয়তো অনেক বড় কিছু নাও হতে পারে। সেক্ষেত্রে আমি আমাকে কতটুকু পরিবর্তন করতে পেরেছি, এবং আহ আমি আমার কতটুকু উন্নতি করতে পেরেছি, সেটাই হচ্ছে আমার দেখার বিষয়। এটাই। তো তুমি তাদেরকে আসলে এগুলো কিভাবে ডিল করো? মানে কেউ কেউ বলেছে জবাব দেওয়ার প্রয়োজনই বোধ করি না, কারণ যারা বোঝেই না তাদেরকে কি জবাব দেবো। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। তুমি কিভাবে ডিল করো এটাকে? আহ সেক্ষেত্রে হচ্ছে আমি যখন আমার সমবয়সী কাউকে পাই, তারা যখন এই পরিস্থিতির মানে আমাকে এটা যখন বলে যে তোমার এসব করে কি কাজ হয়, তখন তাদেরকে আমি আমি বুঝাই। কিন্তু যারা আমার বড়, বা যারা আহ, বুঝার মতন না, তাদেরকে আমি বুঝাতে যাই না, আসলে বুঝাতে যাই না। তবে যারা বড় হিসেবে আছেন, আমি তাদেরকে সবসময় একটা কথাই বলি যে আপনি যেখানে যে কাজটাই করেন না কেন, সেটা যদি আপনি সৎ উপায়ে করেন, বা আপনার ইন্টেনশন, মনের ইন্টেনশন যদি ভালো থাকে, সেই কাজটা কখনোই খারাপ হতে পারে না। সেটা সবকিছু আসলে পজিটিভলি দেখা উচিত, আমি তাদেরকে এভাবেই বলি। তো আহ কেউ যদি বলে যে স্বেচ্ছাসেবামূলক কাজে যোগদান করতে চাচ্ছি, বাট তাও দেখা যায় একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, তো তাদের জন্য তুমি কি বলবে, কেন ভলান্টিয়ারি কাজকর্মে আসা উচিত? আহ একটা জিনিস হচ্ছে, পড়াশোনার পাশাপাশি আমরা যেহেতু সবাই স্টুডেন্ট, বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী যদি দেখা যায় যে প্রতিটা বাবা মার স্বপ্ন থাকে ছেলে মেয়েরা খুব বেশি পড়াশোনা করবে, সারাক্ষণ বইয়ের মধ্যে থাকবে। আহ মাঠে বিকালবেলা খেলতে না গেলেও কোনো সমস্যা নাই বাবা মার, শুধু যদি দেখে যে বই নিয়ে বসে আছে তাহলে।
আহ তাদের যে একটা শারীরিক বা মানসিক যে গ্রোথ দরকার, বা তাদের যে পড়াশোনার বাইরেও কিছু করা দরকার, আহ, তাদের এই জিনিসটা অনেক মানে বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী এটা হয় না। কেউ এটা এই সম্পর্কে মানে এত বেশি গুরুত্ব দেয় না। কিন্তু আমি যদি বহির্বিশ্বের কথা চিন্তা করি, আহ সেক্ষেত্রে দেখা যায় যে তারা এই ভলেন্টিয়ারিজমটাকে খুব প্রায়োরিটি দেয়। কারণ তা দেখায় যে আহ, শুধুমাত্র পড়াশোনা করলাম, আহ, এমনও আছে যে অনেক উম, খুব হাই প্রোফাইল একজন মানুষ, কিন্তু সে বক্তব্য দেওয়ার সময় তার কথা বলার ধরনগুলো উম, শ্রোতারা শুনতে চায় না। বা দেখা যায় যে তারা মনে করে যে তার কথাগুলো যৌক্তিক মনে হচ্ছে না, কিন্তু তিনি কিন্তু অনেক জ্ঞানী, অনেক কিছু, অনেক ডিগ্রি আছেন তার, অনেক কিছু জানেন। কিন্তু এই যে ওনার যে একটা ভীতি, পাবলিক স্পিকিং এর মতো যে একটা সহজ জিনিসকে উনি কঠিন বানিয়ে ফেলেছেন, সেই জিনিসটা আহ, যখন আপনি একজনের সাথে কথা বলবেন, বা কোথাও কোনো একটা 10 জন মানুষের সাথে বসে কথা বলবেন, সবার আচরণ গুলো কেমন, তারা কিভাবে কথা বলছে, সেগুলো থেকেও কিন্তু শেখা যায়। প্রতিটা জায়গায়, নতুন নতুন জায়গায় গেলে, আমি আমার মা বলতেন প্রতিটা জায়গায় গেলেই, নতুন নতুন জায়গায় গেলেই নতুন কিছু না কিছু শেখা যায়। তো সেক্ষেত্রে নতুন নতুন মানুষের সাথে মিশলেও কিন্তু নতুন নতুন কিছু শেখা যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রতিটা ভলেন্টিয়ারের উচিত, যারা ভলেন্টিয়ার হতে চায় বা এখন হওয়ার জন্য দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, আমি বলবো আপনার নিজেকে নিজেকে গড়ে তোলার জন্য, নিজেকে আহ, আপনি যদি 10 বছর পরে বা 20 বছর পরে যদি মনে হয় যে না, আমি আমার আহ, যে কি বলবো ওটা, আমার যে যৌবন কালটা, বা আমার যে কৈশোর জীবনটা কাটতে এসেছি, সেই জীবনগুলো খুব ভালো ছিল, একটা ডিসিপ্লিনের মধ্যে ছিল, আমি যাতে এটা ভেবে আমার খুব ভালো লাগে। তো আমি মনে করি শুধু ভলেন্টিয়ারিজম না, সকল ধরনের ভালো কাজেই যুক্ত হওয়া কিন্তু প্রতিটা স্টুডেন্টের উচিত। শুধুমাত্র বইয়ের পাতা আওড়ালেই হবে না। তো আপু, ইতিমধ্যে তোমার ব্যাপারে বেশ কিছু অভিযোগ আমরা পেয়েছি কমেন্টে। আচ্ছা, আবু আচ্ছা। রায়হান ভাই এবং ফয়েজ ভাইয়া লিখেছেন তুমি তাদের সঙ্গে মারামারি করো। তো এই ব্যাপারে তোমার কি কিছু বলার আছে? আম, আসলে ভাই বোনের সঙ্গে তো মারামারি হয়, মাঝে মাঝে হয়। তো হওয়া উচিত। সবসময় যে মিষ্টি কথা হবে তাও না, মারামারির মধ্যেও কিন্তু ভালোবাসা প্রকাশ করা যায়। তো এই মারামারি হওয়া উচিত, আমরা আজকে শিখেছি। তো আপু, দেখা যায় যে এই 3 বছরে অনেক প্রজেক্ট লাল সবুজ সোসাইটির সঙ্গে করেছো, অনেকগুলো প্রজেক্টে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে তুমি শ্রম দিয়েছো। তো এর মধ্যে যদি বলতে হয় সবচেয়ে প্রিয় প্রজেক্ট তোমার কোনটা ছিল, কি বলবে? আম, আমার প্রিয় প্রজেক্ট হচ্ছে সবচাইতে যে কৃষ্ণা মিডিয়া প্রজেক্ট, যেটা আমার প্রথম প্রজেক্ট ছিল লাল সবুজের। সেটা আমার জন্য একটা বড় এক্সপিরিয়েন্স ছিল। কারণ সেই প্রজেক্টে হচ্ছে প্রায় 350 মানুষকে আমরা একদিনে শরবত বিতরণ করে খাইয়েছিলাম, পথচারীদেরকে। তো ওই সময় খুব গরম পড়ছিল, খুবই অতিরিক্ত গরমে মানুষের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। আমি দেখতে পাচ্ছিলাম রাস্তায় যে আহ, একজন বৃদ্ধ মহিলা খালি পায়ে হেঁটে যাচ্ছেন, কিন্তু তার খুবই খারাপ অবস্থা। উনি পানির জন্য, মানে একটা যে শরবত কিনে খাবেন সে টাকাটুকু তার নেই। তো সেক্ষেত্রে আমরা যখন তাকে দিলাম, তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর বললেন, খুব অনেকদিন বেঁচে থাকো, ভালো থাকো। এই এই যে বিষয়, ছোট ছোট বিষয়গুলো, এগুলো আমাকে খুব খুব নাড়া দিয়েছিল। আর যখন আমরা রিক্সা চালক আমাদেরকে আহ, অথবা পথচারী কোনো ভাইয়া বা আপু, ওনাদেরকে যখন আমরা শরবতটা দিই, আহ, তখন ওনারা খুব খুব পরিতৃপ্তি তৃপ্তি নিয়েই খেয়েছিল, আর খুব ভালো অনুভূতি করেছিল। এই এই জিনিসগুলো আমার ওই প্রজেক্টটা আমার সবচেয়ে মেমোরেবল ছিল আর কি। আপু, তোমার দৈনিক রুটিনের কিছুটা আমি জানি, তো সেখান থেকে আমার একটা কৌতূহল সৃষ্টি হয়েছে। তুমি রাত 12:30টায় ঘুমিয়ে ভোর 5টায় উঠো, তো এই 4.5 ঘন্টা ঘুমিয়ে সারাদিন কাজ করার এই এনার্জি কিভাবে পাও? আম, আসলে আমার যদি বলি আমার পার্সোনাল লাইফের জিনিস থেকে, আমার বাসা থেকে হচ্ছে যে আমার ভার্সিটির দূরত্ব অনেক বেশি। তো সেক্ষেত্রে আমি আমার ঘুমটাকে এভাবে করে ভাগ করে নিতাম যে আমি এত ঘন্টা ঘুমাবো, ঘুমানোর পরে আমি 5টা বাজে উঠে যাব, আমাকে রেডি হয়ে বাসে উঠে যেতে হবে, উঠে যাওয়ার পরে তখন আবার ঘুমাবো। হ্যাঁ, এই তখন ওই ওই তখন ওখানে 2 ঘন্টা ঘুমাতাম, আবার আসার সময় সে 2 ঘন্টা আবার ঘুমাতাম। এভাবে করেই যদিও এটা প্রপার ওয়ে না,
তারপরে আমার এভাবেই করে করে নিতে হয়েছিল, ম্যানেজ করতে হয়েছিল। তো যদিও মাঝে মাঝে অসুস্থ হয়ে যেতাম, তারপরেও এভাবেই কাজ করতে তো হবেই। তো, তুমি বলেছো যে চট্টগ্রাম শহর থেকে তোমার বাসা প্রায় 80 কিলোমিটারের মতো দূরে। তো এতটা দূর থেকে চট্টগ্রাম শহরে যাওয়া, এবং লাল সবুজের অফিসটাও খুব সম্ভবত চট্টগ্রাম শহরে। তো এটা কি কোনো চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে উঠেছিল তোমার কাছে লাল সবুজের কাজগুলো করার ক্ষেত্রে? হ্যাঁ, হ্যাঁ, এটা আমার জন্য চ্যালেঞ্জিং বলবো, কারণ আমার এখান বাসা থেকে যেতে আমার 2 ঘন্টা মতো লাগে। তো মাঝে রাস্তায় অনেক জ্যাম থাকে। সাথে আবার ফিরে আসার সময় যদি ধরা যায় যে আমার 6টার সময় আমার শেষ প্রজেক্ট, কিন্তু আমি বাসায় আস্তে আস্তে 8টা বেজে গেল, রাতের 8টা হয়ে যায়। তো ওইখান থেকে আমার জন্য আসাটা খুব একটু একটু মানে কষ্টকর মেয়ে হিসেবে। নিরাপত্তার বিষয় থাকে, সবকিছু মিলে। তবে আমি বলবো যে আহ, মানে মোটামুটি আমার জন্য একটু চ্যালেঞ্জিংই ছিল বলবো, তবে তারপরেও সেটাকে আমি মানিয়ে নিয়েছিলাম আর কি। লাল সবুজ সোসাইটির সঙ্গে এতদিন যুক্ত হবে প্রজেক্ট না, যদি পুরো সার্বিক লাল সবুজ সোসাইটির সবকিছু নিয়ে বলে, প্রজেক্ট বা প্রজেক্টের পিছনে বা কোনো মিটিং এ বা কোনো ট্যুরে, লাল সবুজ সোসাইটির সঙ্গে সবচেয়ে মজার স্মৃতি কোন? আম, আমার হচ্ছে আহ, অনেকগুলো আছে, তার মধ্যে একটা হলো যে আমার জন্মদিন পালন করা হয়েছিল গত বছর ছিল বলতে গেলে। তো আমি গেছিলাম সেদিন, কিন্তু আমাদের একটা প্রজেক্টও ছিল। তো আমি কিন্তু প্রজেক্টের উদ্দেশ্যেই গেছিলাম, কিন্তু সেখানে যে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে, আহ কেক নিয়ে আসছে, অনেক মজা করলাম আমরা সবাই। তো ওই ওই দিনটা আমার জন্য খুবই স্পেশাল ছিল, সাথে হচ্ছে খুব আনন্দেরও ছিল। তো লাল সবুজ সোসাইটির জন্য যদি তোমার কোনো ভবিষ্যৎ সাজেশন থাকে যে লাল সবুজ সোসাইটি আরো কি কি করতে পারে, তোমার লাল সবুজ সোসাইটি কি নিয়ে পরিকল্পনা, সেটা আমাদেরকে জানাও। লাল সবুজ সোসাইটিকে নিয়ে আমি আমার স্বপ্নটা অনেক বেশি বড়। যে আমি আমি একটা কথাই বাবা বলতাম যে আমি শুধুমাত্র দেশের না, দেশের বাইরেও আমি লাল সবুজ রিপ্রেজেন্ট করতে চাই। যেহেতু আমাদের লাল সবুজ ক্লাইমেট অ্যাকশন নিয়ে কাজ করে, সাথে নারী স্বাস্থ্য সুরক্ষা সহ আহ, আরো মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে, এবং অন্যান্য যে সামাজিক উন্নয়নমূলক কাজগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আমরা কাজ করে থাকি। তো সেক্ষেত্রে আমি এটাই আশা করি বা এটাই চাই যে লাল সবুজের পুরো বাংলাদেশেই লাল সবুজ ছড়িয়ে পড়ুক। আমি চাই যে আরো আরো ভলেন্টিয়ার ইনভলভ হোক। সাথে আমাদের আমাদের যে এখন যে আমরা পরিকল্পনা যে কাজগুলো করি, সেই কাজগুলোর বিস্তার করার জন্য যাতে আরো কিছু ভালো ভলেন্টিয়ার আমাদের সাথে যুক্ত হয়, এবং আমাদের পরিকল্পনাগুলো যাতে আরো সবার জন্য মানে একদম আহ, যারা একদম অনেক আহ, গরিব গরিব কি বলবো, অনেক আহ, অনেক খারাপ একটা পরিস্থিতিতে কাজ থাকছেন, বা নিভৃত অঞ্চল যেগুলো এখনো এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি, সেই জায়গাগুলো পর্যন্ত আমরা যেতে চাই। এবং সেই জায়গাগুলোতেই আমরা কাজগুলো করতে চাই, সাথে সেখান থেকেও আমাদের ভলেন্টিয়ার যুক্ত করতে চাই। এবং আম, লাল সবুজে যাতে আরো প্রসার ঘটে বাংলাদেশের বাইরেও, এবং আমাদেরকে যেন সবাই চিনে, সেই উদ্দেশ্যে আমাদের নিজেদেরকে নিজেদের স্কিল গুলোকে আরো ডেভেলপ করতে চাই। এটাই। তো এখন যদি অন্য একটা ব্যাপার আসলে পরিকল্পনা জানতে চাচ্ছি, কারণ বেশ কিছুদিন আগে বাংলাদেশে একটি বন্যা হয়েছে। তো বন্যার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আমরা দেখতে পাই এখন, তাও এখন পুনর্বাসনের সময়টা চলছে। তো এই মুহূর্তে পুনর্বাসন নিয়ে তোমার কি মতামত রয়েছে? আম, আসলে আমাদের ক্লাইমেট চেঞ্জের কারণে আমি মনে করি যে এই ধরনের পরিস্থিতিগুলো আমরা শিকার হচ্ছি এখন বর্তমানে বিশেষ করে। তো সেক্ষেত্রে একটা ক্লাইমেটের পরিবর্তন তো হয়ে গেছে, সেখানে একটা ক্ষতি হয়ে গেছে। তারপর একটা আহ, বিষয় থাকে যে একটা অ্যাডাপ্টেশনের বিষয়, যেটা আমরা এখন চাই যে আমরা এটাকে আহ, এটা তো আর চেঞ্জ করতে পারবো না, যা ক্ষয় হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা সেটাকে আবার নতুন ভাবে গড়ে তুলতে পারি, বা সেটার একটা অভ্যাস আমাদের যা আগে ছিল তার একটু পরিবর্তন করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের লাল সবুজ সোসাইটি অলরেডি ফেনী এবং কুমিল্লা এবং অন্যান্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আহ, তারা পুনর্বাসনের কাজ শুরু করেছেন। সেক্ষেত্রে আমাদের কিছুদিন আগেও আমরা 3-4টা পরিবারকে
আহ, উম, বাড়ি তৈরির কাজে সাহায্য করেছিলাম। আর নতুন টিন দিয়ে এবং তাদের যে ওয়াশরুম বা টয়লেট গুলো আছে সেগুলো সেগুলো করে দেওয়ার ব্যবস্থা করেছিলাম। এই এই জিনিসগুলো যেমন নারীদের একটা বিশেষ জায়গা হচ্ছে তাদের রান্নাঘর, সেই রান্নাঘরের জন্য মাটি তুলে দেওয়া, এবং যে যে জায়গাগুলোতে সবজি বা ক্ষেত করে খাওয়ার কথা ছিল সেই জায়গাগুলো যে জায়গাগুলো নষ্ট হয়ে গেছে সেখানে চারা প্রদান করা, এই জিনিসগুলো আমরা করছি। এবং আমি আমি মনে করি যে যে যার জায়গা থেকে এবং আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারাও যদি এই জিনিসগুলো একটু নজর দেন, তাহলে হচ্ছে আমরা একসাথে এই পরিবর্তনগুলোর যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলো থেকে অন্ততপক্ষে একটু পরিত্রাণ পেতে পারি। তো আপুর একটা শখের ব্যাপারে আসি আমি এখন। আপু রান্না করতে বেশ ভালোবাসো। তো দেখা যায় যারা রান্না করতে ভালোবাসে বা রান্না করে সচরাচর তাদের প্রত্যেকে এরকম একটা গল্প থাকে যে প্রথম কোনো কিছু একটা রান্না করতে গিয়ে সেটা ওইরকম তো হয়ই নি, উল্টো অনেক অন্য কিছু হয়ে গিয়েছে। যেমন হ্যাঁ, হ্যাঁ, আমারই এক ফ্রেন্ডের এরকম ছিল যে কেক বানাতে গিয়ে এমন একটা কেকইও বানিয়েছে যে ছাদ থেকে ফেলে ওই কেক ভাঙা যায়নি। ভাঙা যায়নি, ছেঁড়া না, কেক ভাঙাই যায়। তো তোমার ক্ষেত্রে কি এরকম কোনো গল্প রয়েছে, ফেইল্ড অ্যাটেম্পট? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার অনেকবার অনেক রকম হয়েছে, তবে একটা মজার ঘটনা হচ্ছে যে আমি আম, যখন প্রথম জীবনের প্রথম পুডিং বানাতে যাই, ডিমের পুডিং, তখন হচ্ছে তার ক্যারামেলটা তৈরি করার জন্য আহ চিনি দেওয়া লাগে, আগে চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করতে হয়। সেই ক্যারামেলটা তৈরি করতে গিয়ে ক্যারামেলটা প্রতিবার আমার শক্ত হয়ে গিয়েছে এবং 3-4টা আমার পাতিল নষ্ট হয়েছে। এরপরে লাস্ট মোমেন্টে আমি কান্না করে দিয়েছিলাম যে আমি কিভাবে করব। পরে আমার আম্মু আমাকে সাহায্য করার পরে হচ্ছে আমি জিনিসটা করতে পেরেছি। তো এটা আমার জন্য খুব হাস্যকর ছিল, আর ওই মোমেন্টের জন্য আমার জন্য খুবই ট্র্যাজেডিক একটা ব্যাপার ছিল। এখন তো তোমার পুডিং পারফেক্ট হয়। হ্যাঁ, হ্যাঁ, এখন হয়। আলহামদুলিল্লাহ। বেশ, তাহলে চট্টগ্রামে পূর্বা আপুর পুডিং খেতে চলে যাব। হ্যাঁ, 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 অবশ্যই, অবশ্যই। তাহলে এবার আমরা আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডে যেতে পারি। র্যাপিড ফায়ার রাউন্ডে আমি তোমাকে বেশ কিছু প্রশ্ন করব এবং প্রশ্নগুলোর উত্তর 4-5 সেকেন্ড সময়ের মধ্যে তোমাকে আমায় দিতে হবে। তবে খুবই স্বল্প উত্তরে, বলতে গেলে এক শব্দে উত্তর দিতে হবে। আচ্ছা। তাহলে শুরু করছি আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড। প্রথম প্রশ্ন, তুমি ঘোরাঘুরি করতে বেশ ভালোবাসো, তো এর মধ্যে যত জায়গা ঘুরেছো তার মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা কোনটি? সিলেট। এরপরে দেশের নেক্সট কোন জায়গায় ঘুরতে যেতে চাও? আমি বরিশালে যেতে চাই। বিদেশে কোন জায়গায় ঘুরতে যেতে চাও? বিদেশে আমি ফিনল্যান্ডে যেতে চাই। সাগর নাকি পাহাড়? পাহাড়। তুমি যদি কোনো একটা সুপার পাওয়ার পাওয়ার সুযোগ পাও, কোন সুপার পাওয়ারটি পেতে চাইবে? আমি একটা গ্যাজেট পেতে চাই যেটা দিয়ে আমি সব চাইবো আর সব চলে আসবে। প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার বিরিয়ানি। আর কোন খাবার তুমি রান্না করতে ভালোবাসো? আমি বিরিয়ানি রান্না করতে ভালোবাসি। প্রিয় মুভি? আমার 3 ইডিয়টস। প্রিয় বই? আমার প্রিয় রিসেন্ট বই হচ্ছে যে আহ, নামটা ভুলে গেছি। একটা কবিতার বই ছিল। ঠিক আছে। দেশের যদি কোনো একটি সমস্যা নিরসনের সুযোগ পাও, কোন সমস্যাটি নিরসন করতে চাইবে? আমি আম, এই যে প্রি স্কুলিং যে ব্যাপারটা, বাচ্চাদের প্রাইমারি স্কুলের, এই জিনিসটার অনেক পরিবর্তন করতে চাই। 3 শব্দে নিজেকে বর্ণনা করো। সৎ, সহনশীলতা, আর আহ, খুবই বন্ধুত্বপূর্ণ। তোমাকে যদি 1 মাসের জন্য কোনো একটা জনমানবহীন দ্বীপে একা ছেড়ে দিয়ে আসা হয়, আর যদি বলা হয় সাথে 3টা জিনিস নিতে পারবে, কোন কোন জিনিস নিতে চাইবে? আম, ওখানে কি সেলফোন, মোবাইল ফোন নেওয়া যাবে? মানে 3টা জিনিস। মোবাইল ফোন নিতে পারবে, তবে দ্বীপে নেটওয়ার্ক পাবে কিনা এটার আসলে গ্যারান্টি দিতে পারছি না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আহ প্রথমে হচ্ছে যে আমার কিছু কাপড় লাগবে, কিছু কিছু দড়ি লাগবে, আর হচ্ছে যে একটা
কাঁচি বা ছুরি বা কিছু একটা হলেই হবে। তোমার এমন একটা গুণ জানিয়ে তুমি খুশি। আম, আমি খুব হাসি খুশি থাকতে পছন্দ করি। তোমার এমন একটা দিক জানিয়ে তুমি অখুশি। আমি মাঝে মাঝে রংচটা হয়ে যাই, মানে কথায় কথায় মাঝে মাঝে রেগে যাই। আমি তোমাকে এখন লাল সবুজ সোসাইটি থেকে 5 জনের নাম বলবো, তোমাকে তাদের সম্পর্কে একটি করে বাক্য বলতে হবে। প্রথম নাম, প্রথমে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফয়সাল ভাইয়া। ফয়সাল ভাইয়া খুব আমার মনে হয় খুব ধার্মিক একজন মানুষ মনে হয়। রাকিব ভাইয়া। খুব জলি মাইন্ডের মানুষ, খুব ভদ্র। বিনিতা আপু। খুবই হাসি খুশি প্রবণ, বন্ধুত্বপূর্ণ। তমা আপু। আম, একদম বড় বোন যেভাবে আগলিয়ে রাখে, ওরকম একজন আদর যত্নশীল মানুষ। তাসিন ভাইয়া। খুবই চুপচাপ, শান্ত স্বভাবের, কিন্তু তার কাজকর্মগুলো খুবই এফেক্টিভ। এর বাইরেও তুমি যার সঙ্গে মারামারি করো, ফয়েজ ভাইয়া। ফয়েজ ভাইয়া হচ্ছে আমার বড় ভাই, ছোট ভাই যাই বল না কেন। আম, সে আমার প্রতিটা কাজে আমাকে খুব সাহায্য করে। খুবই খুবই ভালো মনের একজন মানুষ। আরো একজনের সঙ্গে তুমি মারামারি করো, রায়হান ভাইয়া। রায়হান আমার ছোট ভাই। আহ, ওনাদের বাসায়, ওর বাসায় আমি অনেকবার যাওয়া হয়েছে, আমার আন্টির সাথে বসে থাকা হয়েছে। তো আমার পরিবারের মতোই। তোমার গুগলের লাস্ট সার্চ কি ছিল? আম, আমার গুগল হচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে একটা কোর্স। তুমি যদি কখনো একটা সিনেমা বানাও, সেই সিনেমার নাম কি দেবে? আমি সেটার নাম দিব ওয়াইল্ড লাইফ, যেখানে একজন মেয়ের আম, একাকিত্ব জীবন কিভাবে কাটে তার একটা মুভি হবে। ঝলক দেখা যাবে। তো আজ থেকে 10 বছর আগের পূর্বাকে যদি কোনো মেসেজ দিতে হয়, কি হবে সেই মেসেজ? আম, আজ থেকে 10 বছর আগে যদি বলতে চাই, আহ, বলবো যে খুব বি প্যাশন অ্যাবাউট ইউর ফিউচার অ্যান্ড এইম। সাথে হচ্ছে ডু নট লুজ ইউর হোপ অ্যান্ড বি ব্রেভ অলওয়েজ অল দ্য সিচুয়েশন। র্যাপিড ফায়ার রাউন্ডটি শেষ হয়েছে, আমাদের আরো কিছু কমেন্ট এসেছে, যদি কমেন্ট গুলো পড়ি। রুমা রয় মনা লিখেছেন, আরে পূর্বা আপু আসসালামু আলাইকুম, দিনাজপুর থেকে মনা বলছি। ফয়েজ ভাইয়া তো বলেছেনই, তার সাথে ঝগড়া করো। তমা আপু বলেছে উই লাভ ইউ পূর্বা। ফয়েজ ভাইয়া আরো লিখেছেন, একজন সৎ মানুষ আমাদের পূর্বা। ফারহাত আবাসুম লিখেছেন, আমাদের আপু। এমডি দেলোয়ার হোসেন লিখেছেন, শুভ কামনা রইল তোমাদের জন্য। এমডি তুষার আহমেদ লিখেছেন, আমি তুষার আহমেদ মিঠু, সিলেট থেকে যুক্ত হয়েছি লাল সবুজ আমার প্রাণের একটা সংগঠন। আমি সবসময় লাল সবুজের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। রিজওয়ানা আপু, আপনার জন্য শুভ কামনা রইল। আক্তারুজ্জামান আসিফ লিখেছেন, আরে আপু। আর ইহাব ভাইয়া লিখেছেন, আওয়ার প্রাইড। আর কোয়েস হক ভাইয়া লিখেছেন, রিজওয়ানা আপুকে সিলেটের দাওয়াত রইলো, আসলে দেখা করবেন। আচ্ছা আচ্ছা, ফারহা পারভেজ অবশ্যই। লিখেছেন, আপুকে সব সময় আমি আমার পাশে পাই। উম বেশ, আমাদের অনেকেই আমাদের সঙ্গে লাইভটি এতক্ষণ দেখছিলেন। পূর্বাপুর কাছে এখন আমি আমার আবার প্রশ্নে চলে যাব। তো পূর্বাপু, বেশ কিছুদিন আগে ছাত্রদের হাত ধরে, জেন জি এর হাত ধরে আমরা নতুন একটা বাংলাদেশ এখন পেয়েছি। তো এই দেশে যে এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তো এই সরকারের উপদেষ্টাদের কাছে বা এই সরকারের কাছে তোমার কি প্রত্যাশা? আম, এই সরকারের কাছে আমার প্রত্যাশাটা হচ্ছে প্রথমে আহ, দেশের যে সার্বিক পরিস্থিতিতে আছে সে পরিস্থিতি থেকে ছাত্রদেরকে বের করে আনা প্রথমত। কারণ এখনো কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন উস্কানিমূলক কথা বা কাজকর্মের কারণে এখনো কিন্তু আন্দোলন চলছে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায়। তো সেক্ষেত্রে আমাদের আমি যদি দেখি 2000 আহ, যখন থেকে অটো পাস সিস্টেমটা চলে আসছে, তখন থেকে কিন্তু আমাদের ছাত্রদের খুবই খারাপ পরিস্থিতি, তাদের পড়াশোনা এমনকি আমার ভাই বোনের নিজেরও আহ, মানে পরিস্থিতিটা খুব খারাপ হয়ে গেছে, পড়াশোনার বিষয়ে তারা খুবই অনীহা প্রকাশ করছে। আহ, তো আমি বলবো যে এই
দেশ উন্নয়নের জন্য শুধুমাত্র বড় বড় ইমারত নির্মাণ করা বা ভালো ভালো জায়গায় কাজ করার জন্য কাজ, বিভিন্ন জায়গায় নাম কামানো, এটা এটা চাইতে আগে হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে একটা সহজ সুন্দর পরিস্থিতি আহ, আগে দেওয়াটা খুব জরুরি। দেশের পরিস্থিতিটা ঠিক করে তারপরে না হয় আমরা বাকি যে উন্নয়নের কথা আসবে সেগুলোতে যাই। আগে আমাদের দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসি এবং পড়াশোনার মানদণ্ড যেটা সেটাকে একটু উন্নত করার চেষ্টা করি, এটাই। তো আপু, তুমি যদি নিজে প্রধান উপদেষ্টা হতে তো তুমি কি কি পরিবর্তন করতে, সবার আগে কি পরিবর্তন করতে দেশে? সবার আগে হচ্ছে আম, আমি বর্তমান পরিস্থিতি সম্পর্কে আহ পরিস্থিতিটা ঠিক করার জন্য আমার আমার সহকারী যারা থাকতেন তাদের সাথে বসে আমি এটা নিয়ে কাজ করতাম। সাথে হচ্ছে যে আমার দেশের যে লস গুলো হয়েছে এত বছর যাবত সেগুলো নিয়ে আস্তে আস্তে কাজ করা শুরু করতাম, এবং আমার সাথে যে কূটনৈতিক যে সম্পর্ক অন্যান্য দেশগুলোর, সেই দেশগুলোর সঙ্গে আমি একটা বোঝাপড়ায় আসতাম, তারাও যাতে আমাকে সাহায্য করে, আমি যাতে আহ, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে যাতে কাজ করতে পারি সেগুলো নিয়ে। এরপরে হচ্ছে আমার আহ স্কুল কলেজ বা উম, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে এতদিন পরীক্ষার মানে যে পরিবর্তন বা পড়াশোনার যে একটা খারাপ অবস্থা সেটা নিয়ে কাজ করতাম। আর এর পরবর্তীতে হচ্ছে যে সরকার ব্যবস্থা বা অন্যান্য কিছু তৈরি করা বা একটা স্টেবল একটা দেশ গড়ে তোলার জন্য যা যা করা সেগুলো করতাম। তবে আমি কৃষির দিকটাকেও আমি বেশি প্রাধান্য দিতাম, কারণ এখন আমাদের দেশের আহ যে পরিস্থিতি অনুযায়ী কৃষি জমিগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। কয়েক বছর পরে আমাদের খাদ্যাভ্যাসের যে খাবারের যে যোগানগুলো সেগুলো হয়তো আমরা হারিয়ে ফেলবো। তো সেক্ষেত্রে আমি আহ এক্ষেত্রে কৃষকদেরও একটা ভালো মানদণ্ডে আনার চেষ্টা করতাম। তো এর মধ্যে আরো কিছু কমেন্ট, কারণ কমেন্টটা পড়ছি আমাকে হুমকি দেওয়া হয়েছে এর জন্য। তো রায়হান ভাই লিখেছেন না, তার কমেন্ট না পড়ে লং মার্চ টু টাকি আপু। আমি কিন্তু রায়হান ভাইয়ের কমেন্টটা পড়েছি, মারামারির কথাটা আমি উল্লেখ করেছি, তীব্র নিন্দা জানাই। নিথুন ভাইয়া বলেছেন আপু বরিশালে চলে আসেন। আর রেজাউন নবী সাগর ভাই বলেছেন আপু তো অনেক হাসি খুশি। তো আমাদের লাইভ আজকে প্রায় শেষের দিকে না, এখন আমাকে শেষ করতে হচ্ছে। তবে ফারহা আপু লিখেছেন আমাদের আপু অনেক সুন্দর করে গান গাইতে পারেন, আমরা পূর্বাপুর একটা গান দিয়ে আজকে লাইভটা শেষ করব। আচ্ছা, আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই যারা এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করেছেন এবং আমার এত সুনাম করেছেন। আহ, তো যদিও আমি কোনো প্রিপারেশন নিয়ে আসিনি গানের, তারপরও আহ, শুরু করছি। আহ, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও ওই গুনগুন সুরে মন হাসে না, ওই গুনগুন সুরে মন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। থ্যাংক ইউ। ধন্যবাদ পূর্বা আপুকে এত সুমধুর একটা গান শোনানোর জন্য আমাদেরকে। আর আজকের কুইজটি তাহলে আমি এখন বলে দিচ্ছি। আজকের কুইজ হচ্ছে রিজওয়ানা আপু কোন খাবার রান্না করতে সবচেয়ে বেশি ভালোবাসেন। এই কুইজের উত্তর যিনি কমেন্ট বক্সে সবার আগে কমেন্ট করে জানাতে পারবেন তাকে লাল সবুজ সোসাইটির পক্ষ থেকে পৌঁছে দেওয়া হবে উপহার। আর রিজওয়ানা আপুকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনাকে আমাদের অনেক সঙ্গে লাইভটিতে ধন্যবাদ যুক্ত জাকি হওয়ার আপু। জন্য এবং তোমার গল্প আমাদেরকে শোনানোর জন্য। অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমাকে এত সুন্দর সুযোগ দেওয়ার জন্য, আমার কথাগুলো শোনার জন্য এবং আমার যে গল্পগুলো সেগুলো জানতে চাওয়ার জন্য। আমি লাল সবুজ সোসাইটি এবং তাতি আপুকে খুবই খুবই আহ ধন্যবাদ জানাতে চাই এবং খুবই খুবই ভালোবাসা। আর আজকে এতক্ষণ আমাদের সঙ্গে দর্শক যারা লাইভটি দেখছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ তাকিয়ার সাথে 30 মিনিট শেষ হলো, শেষ হচ্ছে না তাকিয়ার সাথে 30 মিনিট পুরোপুরি ভাবে। সামনের দিনগুলোতে আর একদিন পরে আমি আবার ফিরে আসবো আপনাদের নতুন কোনো প্রিয় মুখকে সাথে নিয়ে। আজকের মতো পূর্বাপুর সাথে লাইভটি এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।